হরিনারায়ণপুর গ্রামে এক গ্রীষ্মে পোড়া দুপুর, নিস্তব্ধ আকাশ, গরমে শুকনো মাটি ফেটে গেছে, তাল খেজুরের পাতাও আর নড়ে না। রাস্তায় মানুষ নেই, গরু নেই, কোনো শব্দ নেই, শুধু আছে গরমের চাপ আর দূরের কোনো গাছ থেকে ভেসে আসা কাকের ডাক। হঠাৎ দূরে কোথাও অজানা এক উৎস থেকে উঠল এক মনোরম ঘ্রাণ। শুকনো মাটির বুকে জলের গন্ধ, সেই গন্ধ যেন বৃষ্টির আগাম খবর নিয়ে এলো। তারপর বাতাস এলো ধীরে, প্রথমে শীতল এক ছোঁয়া, তারপর এক ধাক্কায় গ্রামটিকে ঝাঁকিয়ে দিল। তাল গাছের মাথা হেলে পড়ল একপাশে, আর বাঁশ ঝোপের ভেতর থেকে এক ঝাঁক তরুণ ছিটকে বেরিয়ে এলো। আকাশ তখন ক্রমশ ঢেকে যাচ্ছে এক তামাটে ধোঁয়াটে কালো রঙে, সঙ্গে বিদ্যুৎ আর বজ্রপাত। ছোট্ট রাখাল আর তার দাদা নিতাই গুটি খেলছিল ঘরের এক কোণে, ধানের মরাইটার পাশে। মা ঘরের ভেতরে ছিলেন। ঝড় উঠতেই দৌড়ে এসে বললেন, জামা কাপড় মেলতে দেওয়া আছে, তাড়াতাড়ি চল, ওগুলোকে তুলে নিয়ে আসি, নইলে ঝড়ে উড়ে যাবে। মা, নিতাই আর রাখাল দৌড়ালো জামা কাপড় তুলতে। জামা কাপড় তুলে নিয়ে এসে মা দরজাটা লাগিয়ে দিলেন। বাইরে ঝড় বেড়ে চলেছে। ছোট রাখাল জিজ্ঞেস করলো, মা, হঠাৎ এত ঝড় উঠলো কেন? মা জামা পাট করতে করতে বললেন, এটা কালবৈশাখী ঝড় বাবা, এই সময়েই হয়। রাখাল আবার জিজ্ঞেস করলো, কালবৈশাখী? এই ঝড়ের নাম আছে মা? তাহলে সেদিন যে ঝড় এসেছিল সেটার নাম কি? মা একটু হেসে বললেন, ওটা এমনি এমনি ঝড় বাবা, সব ঝড়ের নাম হয় না, শুধু বড় ঝড়েরই নাম হয়। রাখাল মাথা চুলকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে এই ঝড়টা কি অনেক বড় ঝড় মা? ঝড়ের রাজা? হ্যাঁ রে, এটা ঝড়ের রাজা। যা দাদার সাথে খেল এখন। বলে জামা কাপড় নিয়ে ভেতরের ঘরে চলে গেলেন। হঠাৎ চারিদিকে আওয়াজ হতে শুরু করল, যেন কেউ পাথর ছুঁড়ছে। রাখাল আর নিতাই চমকে উঠল। দুজনেই ছুটে গিয়ে মুখ বাড়ালো জানালাতে। রাখাল চেঁচিয়ে উঠল, ওই দেখ দাদা, উপর থেকে কে সাদা সাদা পাথর ছুঁড়ছে। নিতাই বলল, দূর বোকা, ওটা বরফ, শিলাবৃষ্টি হচ্ছে। বলে সে হাত বাড়িয়ে দিল জানালার বাইরে। দাদাকে দেখে রাখালও তার ছোট্ট হাত বাড়িয়ে দিল। ধুস, তুই জানিস না, বরফ তো বিদেশে পড়ে। দুদুবাবু স্কুলে বলেছিলেন বিদেশে অনেক ঠান্ডা। হঠাৎ কয়েকটা শিলা এসে পড়ল রাখালের হাতে। সে সঙ্গে সঙ্গে হাত টেনে নিল ভেতরে। বাবা রে, কি ঠান্ডা! তারপর নিজেই অবাক হয়ে গোল গোল চোখ করে বলল, এটা কি সত্যি বরফ রে দাদা? তাহলে কি আমরা বিদেশে আছি? বলেই টপ করে শিলাগুলোকে মুখে পুরে নিল। আহ, কি আরাম! নিতাই হেসে ভাইকে জড়িয়ে ধরল। শিল আর বৃষ্টির জলে কিছুক্ষণের মধ্যেই গ্রামের রাস্তাগুলো ভেসে গেল, আর শুরু হলো ব্যাঙের চিৎকার। ঘরের খড়ের ছাউনি জুড়ে টিপ টিপ শব্দ। সন্ধেবেলা চারিদিকে ঝিঝি পোকার আর ব্যাঙের আওয়াজ, সঙ্গে হিমেল হাওয়া, যেন শীত এসে পড়েছে। গ্রামের ঘরে ঘরে জ্বলে উঠেছে প্রদীপ আর কেরোসিনের বাতি, আর কচি কাচারা দৌড়াচ্ছে আম কুড়োতে। এরকম ঝড়ের পর আম গাছের নিচে প্রচুর আম পড়ে থাকে, কিন্তু রাখাল আর নিতাই বসে আছে হ্যারিকেনের সামনে।
বই খুলে। মা বলে দিয়েছেন, পড়তে বস, বাবা এসে পড়া ধরবে। তাই ছোট্ট রাখালের মন বেজায় খারাপ। কোথায় সে যাবে বন্ধুদের সাথে আম কুড়োতে? তা না, বসে বসে পড়া করতে হচ্ছে। পড়তে অবশ্য নিতাইয়ের ভালোই লাগে। সে আপন মনে কবিতা মুখস্থ করে যাচ্ছে। রাখাল বলল, এই দাদা, এটা কি পড়ার সময়? সবাই আম কুড়াতে গেছে মনে হয়, চ আমরাও যাই। নিতাই একটু ভয় পেয়েই বলল। মা জানতে পারলে খুব বকবে। রাখাল একটু যেন অস্থির হয়েই বলল, তুই এত ভীতু কেন রে দাদা? মা এখন পুজো করছে, আয় আমি দেখাচ্ছি। বলেই সে দাদার হাত ধরে টেনে নিয়ে গেল ঠাকুর ঘরের দরজার কাছে। মা তখন পাঁচালি পড়ছিলেন। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মেঘমন্দ বইতেছে মলয় বাতাস। রত্ন সিংহাসনে বসি লক্ষ্মীনারায়ণ, নানা কথা মহাসুখে করে আলাপন। রাখাল খুশি হয়ে দাদাকে বলল, দাদা, ওই দেখ, মা এখন ব্যস্ত, চ এক্ষুনি বেরোই, নইলে আর আম পাবো না। নিতাইয়ের কিছু বলার আগেই তাকে টেনে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল রাখাল। সঙ্গে নিল হ্যারিকেন বাতিটা। পথের ধার দিয়ে বৃষ্টির জলের ধারা বেয়ে চলেছে। তার ওপরে মাঝে মাঝে পড়ছে হালকা হ্যারিকেন বাতির আলো। বড় আম গাছটার কাছে পৌঁছে ওরা দেখল একটাও আম নেই। সবাই সব আম আগেই নিয়ে চলে গেছে। রাখাল রাগ করে দাদাকে বলল, দেখলি, তোর আর মায়ের জন্য সব আম শেষ হয়ে গেল। তক্ষুনি তারা দেখল তাদের কাকার ছেলে গণেশ ওই রাস্তা দিয়েই হেঁটে আসছে। তার জামার ভাঁজে রয়েছে অনেক আম। গণেশ বয়সে ওদের চেয়ে কিছুটা বড়। রাখাল আর নিতাইকে দেখে আমগুলো নিচে নামিয়ে সে বলল, কি রে, দুই মূর্তি, যাচ্ছিস কোথায়? রাখাল উত্তর দিল, আম কুড়াবো, কিন্তু এখানে তো একটাও আম নেই। এখন আর আম পাবি না, সবাই আম কুড়িয়ে নিয়ে চলে গেছে। ভাই, শুনলি তো, কনসাদা বললো আর আম নেই, চ আমরা ফিরে যাই। রাখাল রেগে চেঁচিয়ে উঠল, না, আমার আম চাই, আমি আম না নিয়ে বাড়ি ফিরবো না। এখন তো সারা গ্রামে শুধু বসেদের আম গাছেই আম পাওয়া যাবে, আর তো কোথাও পাবি না। এত দেরিতে বেরোলে কি আম পাওয়া যায় রে? একটু কাঁপতে কাঁপতে নিতাই বলল, কিন্তু মা বলে যে ওই জায়গাটা ভালো নয়। সে তো সবাই জানে, কিন্তু আমি ভয় পাই না। আমার আম দরকার হলে আমি তো ওখানেই যাই। বুক টান করে গণেশ বলল। গণেশের ভূতের খুব ভয়, কিন্তু ছোট ভাইদের সামনে বীর পুরুষ সাজার লোভটা সে সম্বরণ করতে পারল না। রাখাল জেদ ধরল। তাহলে আমিও যাব। নিতাই ভাইকে আবার বোঝানোর চেষ্টা করল। ভাই, জেদ করিস না, ওই জায়গাটা ভালো নয়, ওখানে ভূত আছে। গণেশ তাচ্ছিল্যের সাথে বলল, হ্যাঁ, তোরা ভিতুর দল, তোদের দ্বারা কিচ্ছু হবে না। তারপর হাঁটা দিল বাড়ির দিকে। এইদিকে রাখালের জেদ বেড়েই চলেছে। ভাইয়ের জেদের সামনে নিতাই কিছু বলতে পারল না। দুজনেই চলল বসেদের বাগানের দিকে। জায়গাটা গ্রামের এক কোনায়। পৌঁছতে হলে কয়েকটা ক্ষেত পেরিয়ে যেতে হয়। দুজনেই হাঁটছে। ক্ষেতের মাঝে এবড়ো খেবড়ো রাস্তা, চারিদিকে খেজুর আর তাল গাছ। পূর্ণিমার চাঁদের নিচে যেন রাস্তাঘাট সব রূপলি আলোয় ঝিলমিল করছে। আর দূরে কোথাও শোনা যাচ্ছে শেয়ালের আওয়াজ।
নিতাই ভয়ে ভয়ে হাঁটছে, তার গায়ে কাঁটা দিচ্ছে। রাখালে কিন্তু কোনো ভয় নেই, সে হাসি মুখে লাফিয়ে লাফিয়ে চলেছে। তার মন জুড়ে রয়েছে ঝুড়ি ঝুড়ি আম কুড়োনোর প্রত্যাশা আর আনন্দ। এতক্ষণ ঠিকই ছিল, কিন্তু বাগানের সীমানায় পৌঁছতেই দুজনেই যেন শিওরে উঠল। শীতটা যেন একটু বেড়ে গেল মনে হচ্ছে। গাছে কোথাও একটা প্যাঁচা ডেকে উঠল, তার ডাক শুনে দুজনেই চমকে গেল। তখনই ওদের চোখ গেল আম গাছটার নিচে। হ্যারিকেন বাতির মৃদু আলোয় দেখা যাচ্ছে ভেজা মাটিতে যেন আমের হাট। কাঁচা পাকা সবুজ হলুদ সব রকমেরই আম পড়ে রয়েছে। সঙ্গে রয়েছে ঝড়ে ভেঙে যাওয়া কয়েকটা ছোট্ট ডাল আর পাতা। দুজনেই খুশিতে লাফিয়ে উঠল। হ্যারিকেন বাতিটাকে মাঝে রেখে তারা মেতে উঠল আম কুড়োতে। আম কুড়িয়ে নিজের জামার ভাঁজে রাখছে। তারা যেন ঘোরে আম কুড়িয়ে যাচ্ছে, সময়ের কোনো খেয়াল নেই। এত আম রাখছে, কিন্তু ওই ছোট্ট ছোট্ট জামার ভাঁজগুলো তো ভরছে না। তখন রাত 11টা। বাড়িতে সবাই চিন্তায় অস্থির। ছেলে দুটো গেল কোথায়? পরে গণেশের কাছে জানতে পেরে বাবা আর কাকা দৌড়লেন বসেদের বাগানের দিকে। মা এরই মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন। বসেদের বাগানে তো দিনের বেলাতেও কেউ যায় না। যখন বাবা আর কাকা বাগানের কাছে পৌঁছলেন, তারাও অনুভব করলেন শীতটা যেন একটু বেড়ে গেছে। তারা কেঁপে উঠলেন, কিন্তু শুধু শীতের জন্য নয়। তাদের মনে বারবার টোকা দিচ্ছিল রতন বোসের বাজ পড়ে ঝলসে যাওয়া শরীরটা। সেটা 20 বছর আগের কথা। রতন ছিল বোসেদের বাড়ির ছেলে। কালবৈশাখীর ঝড়ে আম কুড়োতে যাওয়াটাই ওর কাল হয়েছিল। ওদের বাগানের আমের গাছের কাছেই বাজটা পড়েছিল। সেই দিন থেকে বসেদের বাগানে কেউ যায় না। গ্রামের লোকে বলে যে রতন ওখানেই আছে, কেউ গেলে সে তাকে আটকে রাখে। হালকা ঝড়ের মাঝে বাবা আর কাকা তাড়াতাড়ি এগোলেন আম গাছটার দিকে। কিন্তু আম গাছটার নিচে চোখ পড়তেই শরীরটা যেন জমে গেল। মুহূর্তেই গা শিউরে উঠল বিস্ময় ও আতঙ্কে। চাঁদের আলোয় তারা দেখলেন ছেলে দুটো আম কুড়োচ্ছে, আর তাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে একটা কালো ছায়া মূর্তি। মুখ নেই, চোখ নেই, কিন্তু মনে হচ্ছে ওই কালো ছায়া শরীর থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। ওই দৃশ্যটা দেখে কাকা আর বাবা কয়েক মুহূর্তের জন্য থমকে গেলেন। শীতের মধ্যেও ঘাম ঝরতে শুরু করলো তাদের শরীর বেয়ে। এক মুহূর্তের জন্য মনে হলো পা দুটো পাথরের মতো ভারী হয়ে গেছে। পালানোর জন্য মনটা আকুল হয়ে উঠল। কিন্তু পরক্ষণেই ছেলেদের খেয়াল আসতেই বাবা মনে মনে রাম নাম করতে করতে দৌড়ে গেলেন আম গাছটার দিকে। কাকাও দৌড়লেন পেছন পেছন। ওদের আসার আভাস পেয়ে ছায়া মূর্তিটা যেন হেসে উঠল খিলখিল করে। তারপর দৌড়ে গায়েব হয়ে গেল বাগানের গাছগুলোর মধ্যে। রাখাল আর নিতাই যেন সম্বিত ফিরে পেল। তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বাবা আর কাকা দেখলেন ছেলেগুলো ঘেমে জল হয়ে গেছে। কয়েক ঘন্টা তারা দৌড়ে দৌড়ে আম কুড়িয়েছে, কিন্তু আমগুলো কই? তারা দেখলেন
ছেলেগুলোর জামার ভাঁজে রয়েছে শুধু আমের ভেজা আঁটিগুলো। পরে রাখাল আর নিতাই জানতে পেরেছিল যে তারা সেদিন 4-5 ঘন্টা ধরে আম কুড়োচ্ছিল, যদিও তখন তারা সেটা টেরও পায়নি। যেন কেউ বা কিছু ওদের আম গাছটার নিচে আটকে রেখেছিল। মা ছেলে দুটোর নামে পুজো দিলেন, বাবা বাড়িতে ঠাকুর ডেকে যজ্ঞ করালেন, আর রাখাল এরপর কোনো দিন আর আম কুড়োতে যাবার জেদ করেনি।